আমরা বাংলা সাহিত্য নিয়ে কথা বলবো। সাহিত্য নিয়ে কথা বলতে হলে প্রথমে আমি দেখব যে সাহিত্যের মার্কস কত। বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রশ্নের উত্তরের মাধ্যমে পিএসসি 30 মার্কস নির্ধারণ করে দিয়েছে বাংলা সাহিত্যের উপর। বাংলা ভাষা ও সাহিত্যের উপর 30 মার্কস সাহিত্যের উপর। সাহিত্য নিয়ে কথা বলতে গেলে প্রথমে আমরা যুগ বিভাগের ধারণাতে যাব। যুগ বিভাগের ধারণার মাধ্যমে আমরা একটা সাজেশন পেয়ে যাব কিভাবে আপনি সাহিত্যে ভালো করবেন। প্রথমে একটা সাজেশন মূলক ক্লাস, যে এটাতে কিভাবে আপনি সাহিত্য পড়লে আপনি 30-এ 30 পেতে পারেন। আমাদের টার্গেট হচ্ছে 30-এ 30 পাওয়া। 30-এ কত পাওয়া? 30 পাওয়া। 10টা কোশ্চেন থাকবে, 3 মার্কস করে 30। 3 মার্কসে 3-এ যাতে আপনাকে 3-ই দিতে হয় সে ব্যবস্থা করতে হবে। সেটা কিভাবে লিখবেন সেটা নিয়ে আলোচনা করব। আসেন, ধরেন প্রশ্ন আসলো এইভাবে, প্রশ্নটা হচ্ছে এরকম, লিখেন বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে ধারণা দিন। প্রশ্নটা হচ্ছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে ধারণা দিন। এইটার মার্কস থাকবে 3। এখন আপনি এই প্রশ্নটা কিভাবে লিখবেন? আচ্ছা, আমি প্রশ্নটা মুছে ফেলছি কারণ আমাদের জায়গার সংকুলন, বোর্ডটা ছোট হয়ে গেছে। কারণ এখান থেকে আপনি সাজেশনও পাবেন যে কিভাবে সাহিত্য পড়তে হবে। এখানে 30-এ 30 উঠাতে হবে। আমি আপনাদের শর্টকাট ওয়ে বলে দেব কিভাবে মনে রাখবেন। আর লিখিত পরীক্ষা পুরো লিখিত লিখতে হবে। আমি অনেক কথা বলবো যেগুলো আপনি লিখিত পরীক্ষা লিখে আসবেন না, যেগুলো হচ্ছে আপনাদের বোঝানোর জন্য বলবো। মার্কস কত, ডিস্ট্রিবিউশন কত, এখানে কত মার্কস আসবে, কি আসবে, এখান থেকে কয়টা আসবে, এখান থেকে কয়টা আসবে। তো যদি লিখিত পরীক্ষা লিখতে যুগ বিভাগ লিখতে হয়, লেখা শুরু করবেন এভাবে: বাংলা সাহিত্যের যুগকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বর প্রাচীন যুগ, 2 নম্বর মধ্যযুগ, 3 নম্বর আধুনিক যুগ। এভাবেই স্টার্ট করবেন। এখানে বাংলা সাহিত্যের যুগ বিভাগ অত্যন্ত চমৎকারভাবে বিধৃত হয়েছে। মোহাম্মদ আব্দুল হাই থেকে আরম্ভ করে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর অসিত কুমার মুখোপাধ্যায় থেকে আরম্ভ করে কলকাতার বিভিন্ন সাহিত্যিকগণ যুগ বিভাগ সম্পর্কে ধারণা দিয়ে গেছেন। আমাদের এই যুগ বিভাগ পড়তে হলে এই খাসকাটা এরকম কোনো স্টাইল ডায়লগ লেখার দরকার নেই, ডিরেক্ট শুরু করবেন। কারণ সময় খুব কম থাকবে, সময় কমের ভিতরে আপনি যত তাড়াতাড়ি লিখতে পারবেন সেটাই আপনার জন্য মঙ্গল। যুগ বিভাগ, বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। তো আমি শুধু 3 ভাগে লিখলাম। আর বিসিএস লিখিত পরীক্ষা আপনি লিখবেন বাংলা সাহিত্যের যুগকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কিন্তু মনে রাখবেন হেডওয়ার্ডগুলো কি? এই যে 3 ভাগ, কয় ভাগ? 3 ভাগ দিয়ে সেন্টেন্স করেন। বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে, 3 ভাগে। এইটা হেডওয়ার্ডগুলো মনে রাখবেন। 3 ভাগের ভিতরে প্রথম ভাগের নাম হচ্ছে প্রাচীন যুগ। প্রাচীন যুগ, প্রাচীন যুগ। 2 নম্বর হচ্ছে মধ্যযুগ, 3 নম্বর হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগ। অনেকেই মনে করে আমি বোধহয় অনেক বেশি লিখলে আমি মার্কস পাবো, অনেক বেশি মার্কস পাবো, কিন্তু আসলে ধারণা ভুল। আপনি যেটা দরকার, যেটা প্রয়োজন সেটা লিখবেন। বেহুদা কিছুই লেখার দরকার নেই লিখিত পরীক্ষায়। লিখিত পরীক্ষায় কোনো বেহুদা কথা লেখার দরকার নেই। যেটা আসবে জাস্ট সেটাই আনসার করবেন, এর বাইরে কিছু আনসার করার কোনো প্রয়োজন নাই। প্রাচীন যুগে স্থিতকাল কত সাল থেকে কত সাল? 650 থেকে 1200
অথবা 950 থেকে 1200। 650 থেকে 1200 অথবা 950 থেকে 1200, দুইটা কেন? বাংলা সাহিত্যে আচ্ছা, যদি একটা ছেলে দুইটা বিয়ে করে তাহলে ওই মেয়েরা পরস্পর পরস্পরের কি হবে? সতীন হবে। তো সতীনেরা একজন আরেকজন কি কি দেখতে পারে? কখনোই নেই, স্বামীর ভাগ কেউ কোনো মেয়ে দিতে চায় না। তো বাংলা সাহিত্যে দুইজন সতীন আছে, একজন হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর একজন হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তারা সতীনের ন্যায় আচরণ করে অলওয়েজ, একজন এইটা বললে আরেকজন ওইটা বলে, আর দুইজনই এতই প্রথিতযশা, তাদের দুজনের মতে আমাদের পরীক্ষায় আসে। এইটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, শহীদুল্লাহর মতে, আর এটা হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, চট্টোপাধ্যায়। দেখেন, আমি যেভাবে পড়াচ্ছি আপনার বেশি দিন মনে থাকবে, আপনি 2-4 লাইন লিখে আসতে পারবেন। হ্যাঁ, 650 থেকে 1200, 950 থেকে 1200, এই সময়ের ভিতরে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। তাহলে যদি লিখিত পরীক্ষায় লিখি, কীভাবে লিখব? বাংলা সাহিত্যের প্রাচীন যুগে স্থিতকাল 650 থেকে 1200 ব্র্যাকেট দিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, 950 থেকে 1200 ব্র্যাকেট দিয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আমি যেভাবে লিখছি সেভাবে লেখার কোনো প্রয়োজন নাই, আপনি লিখিত ডিরেক্ট টানা লিখবেন, রচনার মতো, রচনার মতো করে লিখবেন। এখন দুইটা কিভাবে মনে রাখবেন? ধরেন শহীদুল্লাহ সুনীতি, কে বুড়া কে ইয়াং? শহীদুল্লাহ বুড়া মানুষ, শহীদুল্লাহ দেখলে আমাদের কি মনে হয়? দাড়িওয়ালা, তারপর হচ্ছে মানে লম্বা হুজুর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবর হচ্ছে কার্জন হলে অবস্থিত, তিনি হচ্ছে তার নামের শেষে রহমতুল্লাহ লেখা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রহমতুল্লাহ আলাইহিসসালাম, মানে আল্লাহর ওলি। মানে এত বেশি স্টাডি করেছেন উনি, জীবনের 80% সময় ব্যয় করেছেন হচ্ছে লাইব্রেরিতে আর আল্লাহর ইবাদতে, এত বেশি আল্লাহর ইবাদত করেছেন আর হচ্ছে করেছেন। ওই হুজুর দেখলে বুড়া মানুষ মনে হয়, তাই না? সুনীতি কুমার দেখবেন এরকম বাঘা চেহারা, ইয়াং। তো শহীদুল্লাহ ধরুন বুড়া লোক আর সুনীতি ইয়াং লোক। শহীদুল্লাহ বুড়া লোক, শহীদুল্লাহ সম্পাদিত একটা পত্রিকা আছে, সেই পত্রিকার নাম কি? হ্যাঁ, আচ্ছা, বুড়া লোক অসুস্থ হলে কি খাওয়াবেন? আঙ্গুর খাওয়াবেন, আঙ্গুর, আঙ্গুর পত্রিকা, বুড়া লোকের জন্য আঙ্গুর পত্রিকা। আচ্ছা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তার ধরেন শহীদুল্লাহ বুড়া লোক, সুনীতি ইয়াং লোক, এই কথা দিয়ে দুই সতীনের ভিতরে অনেক কথা কিন্তু আপনি ইজিলি মনে রাখতে পারবেন। তাহলে বুড়ারা 650 বুড়া নাকি 950 বুড়া? নিশ্চয়ই 650 বুড়া। তাহলে বুড়াটা বুড়া লোকের মতে, ইয়াংটা ইয়াং লোকের মতে মনে রাখবেন। তাহলে 650 হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, আর 950 হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে। যাক, এর ভিতরে একটাই বই পাওয়া গেছে, যে বইটার নাম হচ্ছে চর্যাপদ। যে বইয়ের নাম কি? চর্যাপদ। আচ্ছা, তো এখন আপনি এই লেখাটা, হেডওয়ার্ডটা মনে রাখবেন। তাহলে এটা গুছিয়ে লিখবেন কিভাবে? বাংলা সাহিত্যের প্রাচীন যুগে স্থিতকাল 650 থেকে 1200 ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, 950 থেকে 1200 ডক্টর সুনীতি কুমারের মতে, এবং এই যুগে একটাই নিদর্শন রয়েছে, সেটা হচ্ছে চর্যাপদ। এইভাবে লিখবেন। জাস্ট আপনি হেডওয়ার্ডগুলো মনে রাখবেন, না হলে এত হিউজ ইনফরমেশন আপনি কখনোই মনে রাখতে পারবেন না। যারা চিন্তা করবেন, ওই যে ব্রেইন সবসময় চিত্র পছন্দ করে, চিত্র সহকারে পড়বেন, আপনার বেশি মনে থাকবে। আর চিত্রের বাইরে পড়বেন, তখন দেখবেন আপনার কিছুই মনে থাকবে না। আপনি যদি পড়ে যান, হ্যাঁ, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ 650 থেকে 1200 ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, 650 থেকে 1200, 950 থেকে 1200, 950 থেকে 1200 ডক্টর সুনীতি কুমার মতে, সুনীতি কুমার মতে, এই যুগে একমাত্র নিদর্শন হচ্ছে চর্যাপদ। লিখিত পড়ে গেলে আপনার পড়াই হয়ে যাবে, পাখির মতো, তোতা পাখির মতো বলেই যাবেন, কিন্তু আসলে মুখস্থ করতে পারবেন না। মুখস্থ করার টেকনিক হচ্ছে হেডওয়ার্ডগুলো মনে রাখা, হেডওয়ার্ডগুলো মনে রাখা। তাহলে এখান থেকে, এই ইনফরমেশন থেকে আপনি লিখে ফেলতে পারতেছেন। আচ্ছা, এবার আসেন মধ্যযুগ। মধ্যযুগে স্থিতকাল কত? 1201 থেকে 1800। এটা নিয়ে কোনো মতভেদ নাই কারো। যাক, বাছা গেল, বড় বাছা বেঁচে গেলাম। 1200 মধ্যযুগ 1201 থেকে 1800, আর আধুনিক যুগ হচ্ছে 1801 থেকে বর্তমান। তাহলে আমরা যদি স্টার্টিংগুলো লিখি, লিখিত পরীক্ষা কি লিখব? বাংলা সাহিত্যের প্রাচীন যুগে স্থিতকাল 650 থেকে 1200 ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে,
950 থেকে 1200 ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে এই যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। তারপরে মধ্যযুগের স্থিতকাল 1201 থেকে 1800, এই যুগের নিদর্শনগুলো এই আধুনিক যুগের স্থিতকাল 1800 থেকে বর্তমান এই যুগের নিদর্শন, অথবা এই যুগে কবি সাহিত্যিক উল্লেখযোগ্য কবি সাহিত্যিক এরা। এভাবেই কিন্তু আপনার মোটামুটি একটা পার্ট, একটা ধারণা হয়ে যায়। কিন্তু আমি দেখব এখান থেকে প্রশ্ন কীরকম আসে। আমরা বিগত বিসিএস এর কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাই যে প্রাচীন যুগ আর মধ্যযুগ থেকে আসলে 30 মার্কে আসে 9 মার্কস, যেটা প্রিলিতে মার্কস হচ্ছে 5। প্রাচীন আর মধ্যযুগ 9 মার্কস, মানে 3টা কোশ্চেন আসবে। আর বাকি থাকে কত? যেমন ধরেন 41 লাস্ট বিসিএস, যেটা 41 বিসিএসে প্রাচীন মধ্যযুগ থেকে কয়টা কোশ্চেন আসছে আমি দেখেই বলে দিচ্ছি আপনাকে। প্রাচীন মধ্যযুগ থেকে কোশ্চেন আসছে এই যে 9 মার্কস, তার মধ্যে প্রাচীন যুগ থেকে 3 মার্কস, মধ্যযুগ থেকে 2 মার্কস, আর বাকিগুলো সবই আধুনিক যুগ থেকে। তাহলে আধুনিক যুগ থেকে কোশ্চেন আসে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 3 7 21, মানে 7টা কোশ্চেন। এখান থেকে এই 2টা থেকে কোশ্চেন আসবে 3টা, 3 গুণন 3 সমান 9। অ্যানালাইসিস করলে দেখা যায়, রিয়েল অ্যানালাইসিস, পরীক্ষার্থীর লেভেল থেকে অ্যানালাইসিস, টিচার্স লেভেল থেকে না। তারপরে আধুনিক যুগ থেকে কোশ্চেন আসবে 7টা, 3 7 21, 21 মার্কস আসবে আধুনিক যুগ থেকে। তাহলে আমরা মানে সহজে ভালো করার উপায় হচ্ছে 9 পাওয়া। তাহলে আধুনিক যুগে এমন কিছু কোশ্চেন আসবে, 2-1টা কোশ্চেন আপনি মিস হইতে পারে। আধুনিক যুগের মানে কিছু টাফ লেভেল আছে, কিন্তু মধ্যযুগ প্রাচীন যুগ হচ্ছে ফিক্স করা, এটা আপনি যেটা থাকবে সেটাই হচ্ছে আপনি আনসার করতে পারবেন। মধ্যযুগ প্রাচীন যুগে সব মোড়ে ভূত হয়ে গেছে, 1000 বছর আগের কাহিনী, 1800, আরো তো 200 বছর আগে, 300 বছর আগের কাহিনী। ততদিনে মানুষ সব মরে গেছে, কেউ নাই। ভারতচন্দ্র রায় কিন্তু সর্বশেষ ছিল, তাও মরে গেছে। আচ্ছা, আধুনিক যুগে 200 বছরে যা লেখালেখি হয়েছে সেটার উপর মার্কস হচ্ছে 21। আচ্ছা আসেন তাহলে আমরা শুরু করব প্রাচীন যুগ দিয়ে। এখানে এই যুগের ভিতরে আরেকটা সাব ডিভিশন আছে। সাব ডিভিশনটা কেমন দেখেন, যদি পরীক্ষা আসে বাংলা সাহিত্যের মধ্যযুগের উপবিভাগগুলো নিয়ে আলোচনা করুন, তখন আপনার প্রশ্নটা কঠিন হয়ে যাবে। বাংলা সাহিত্যের মধ্যযুগকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে কি, এই মধ্যযুগে আমাদের প্রিলিমিনারি পরীক্ষা একটা কোশ্চেন আসে, মধ্যযুগে বাংলা সাহিত্যের মধ্যযুগে বাংলা নিয়ে একটা পংক্তিও লেখেন নেই, কিন্তু তাকে নিয়ে যুগ বিভাগ হয়েছে। কে সে? শ্রী চৈতন্যদেব। উনি কে ছিল? উনি ছিল বৈষ্ণব ধর্মের প্রবর্তক। এভাবেও আসে মধ্যযুগে শ্রী চৈতন্যদেবের প্রভাব নিয়ে আলোচনা করুন। তাহলে মধ্যযুগে শ্রী চৈতন্যদেবের প্রভাব নিয়ে আলোচনা করার কোশ্চেনগুলো থাকে। আচ্ছা এবার আসুন, মধ্যযুগের রোমান্টিক প্রণয়োপাখ্যানের বৈশিষ্ট্য ধারণা করুন। 12 মার্কস আসছে মধ্যযুগে। 40তম বিসিএস লাস্ট বিসিএস, 40তম বিসিএস এ 12 মার্কস আসছে মধ্যযুগের থেকে। 3 গুণন 4, 3 4 12 মার্কস। কারণ ওই যে লাস্টের কোশ্চেনটা হচ্ছে মধ্যযুগের রোমান্টিক প্রণয়োপাখ্যানের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লিপিবদ্ধ করুন। তাহলে মধ্যযুগে রোমান্টিক প্রণয়োপাখ্যানও আপনার আসছে। তাহলে আধুনিক যুগ থেকে মার্কস আসে, সাধারণত নিয়ম হচ্ছে 9 আসার কথা, কিন্তু আসছে বেশি। যাক, যেটাই হোক আমরা সব পড়া শেষ করে ফেলবো। আমরা প্রাচীন যুগ পড়ব আজকের লেকচারে, এরপরে পড়ব মধ্যযুগের পরে আধুনিক যুগ সম্পর্কে কয়েকটা স্পেসিফিক কবি সাহিত্যিক পড়লে আপনাদের ক্লিয়ার চলে আসে। প্রিলির ধারণা ভিন্ন, কিন্তু রিটেনের সিলেবাসে তো আর ঝামেলা নাই। তাহলে মধ্যযুগের যুগ বিভাগ হয়েছিল কাকে নিয়ে? শ্রী চৈতন্যদেবকে নিয়ে। শ্রী চৈতন্যদেব কে ছিল? বৈষ্ণব ধর্মের প্রবর্তক। তার জন্ম হয়েছিল
1486, মৃত্যু হয়েছিল 1533। এই তাকে নিয়ে যুগ যুগ বিভাগ হয়েছিল। তার জন্ম হয়েছিল নবদ্বীপে, নবদ্বীপ মানে নদিয়া। তার মৃত্যু হয়েছিল পুরী সমুদ্র সৈকত। ধারণা করা যায় তিনি হারাই গেছিলেন। অনেকেই বলে তিনি ঈশ্বর, কেউ বলে মানব। পৃথিবীতে আমরা মানব রূপে দেখেছি। এবং কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে তিনি মধ্যযুগের শ্রেষ্ঠ সুপুরুষ, শুধু পুরুষ না সুপুরুষ। মধ্যযুগ কিভাবে ভাগ হয়েছে? চৈতন্য জন্মের আগে, চৈতন্য জন্মের পরে, চৈতন্য জন্মের সময় আর চৈতন্য জন্মের পরবর্তী। মানে কথাটাকে বলা হয়েছে প্রাক চৈতন্য যুগ। প্রাক চৈতন্য যুগ, প্রাক চৈতন্য যুগ। 2 নম্বর হচ্ছে চৈতন্য যুগ। 3 নম্বর হচ্ছে চৈতন্য উত্তর যুগ। চৈতন্যোত্তর যুগ, চৈতন্যোত্তর যুগ। প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য জন্মের আগে। তাহলে প্রাক চৈতন্য যুগ, তাহলে মধ্যযুগ হওয়ার কথা উচিত ছিল এখানে। মধ্যযুগ প্রাক চৈতন্য যুগ কত সাল থেকে কত সাল? 1201 থেকে 1486 পর্যন্ত হওয়ার কথা ছিল না। এখানে মধ্যযুগে আরেকটা যুগ আছে, সেটা হচ্ছে অন্ধকার যুগ। সবাই লিখতে পারেন বাংলা সাহিত্যের অন্ধকার যুগ সম্পর্কে ধারণা দিন। এটাও একটা পরীক্ষায় কয়েকবার এই প্রশ্নটা আসছে। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ এবং অন্ধকার যুগের সাহিত্যিক নিদর্শন 37 BCS লিখিত পরীক্ষা আসছে। আমরা এখন শিখব বাংলা সাহিত্যের অন্ধকার যুগের ধারণা। হ্যাঁ, অন্ধকার যুগটা কিভাবে পড়বেন লেখেন, বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। অন্ধকার যুগ কত সাল থেকে কত সাল? 1201 থেকে 1350 ছিল বাংলা সাহিত্যের অন্ধকার যুগ। বাংলা সাহিত্যের অন্ধকার যুগ, এই যুগ, এটাও পরীক্ষায় আসার মতো প্রশ্ন। বাংলা সাহিত্যের অন্ধকার যুগের ধারণা দিন। দেখেন আমি আপনাদের এমনভাবে পড়াই দিচ্ছি, এখান থেকে আপনি আনসার করতে পারবেন। অন্ধকার যুগ কেন বলা হয়? মধ্যযুগ যখন জাস্ট স্টার্ট, তখন অন্ধকার যুগ কেন? আমার এক স্টুডেন্ট বলে, স্যার এই যুগে কোনো লাইট ফ্যান কিছুই ছিল না, পুরো অন্ধকারে পরিপূর্ণ ছিল, এই জন্য এটা অন্ধকার যুগ। আসলে ধারণা ভুল। এই যুগে আসলে অনেকে বলে এই যুগে উল্লেখযোগ্য কোনো সাহিত্য রচিত হয়নি, সেটাও ভুল। আসলে এই যে অন্ধকার যুগের সূচনা হয়েছিল কেন? বাংলায় তুর্কি আক্রমণের ফলে। বাংলায় তুর্কি আক্রমণের ফলে। তুর্কি আক্রমণ মানে এই হেডওয়ার্ডগুলো মনে রাখবেন। আপনার স্টার্টিং লেখায় সবাই থাকবে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ অত্যন্ত গুটগুটে অন্ধকার যুগ, এই টাইপের কথা লেখা থাকলে আপনার খাতা শেষ। কিন্তু যদি আপনি লেখেন বাংলায় তুর্কি আক্রমণের ফলে 1201 থেকে 1203, মতান্তরে 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, যদিও আফগানিস্তান থেকে আসছিল, তিনি মূলত তুরস্কের লোক। তুর্কি সালতানাত, তুর্কি আক্রমণের ফলে বাংলায় অন্ধকার যুগের সূচনা হয়েছিল। অন্ধকার যুগের স্থিতকাল 1201 থেকে 1350। তাহলে হচ্ছে আপনার বিষয়টা মানে ইয়েদের নজরে আসবে, কারণ স্টার্টিং লেখাটা সুন্দর হতে হবে। স্টার্টিং লেখা যত সুন্দর হবে তত আপনার মানে লেখার উপর ইয়েটা বৃদ্ধি পাবে। হ্যাঁ, বাংলা অন্ধকার যুগ 1201 থেকে 1350। অনেকে বলে এই যুগে কোনো সাহিত্য রচিত হয়নি। আসলে না, অনেকগুলো সাহিত্য রচিত হয়েছে, কিন্তু সাহিত্যগুলো কেমন? 1 নাম্বার হচ্ছে দেখেন শেখ শুভোদয়া। শেখ শুভোদয়া এটা কে লিখছে? হলায়ুদ মিশ্র। হলায়ুদ মিশ্র রচনা করেছে শেখ শুভোদয়া। হলায়ুদ মিশ্র এ কে ছিল? রাজা, বাংলার সর্বশেষ হিন্দু রাজা, রাজা লক্ষণ সেনের সভাকবি। লক্ষণ সেনের সভাকবি ছিল। আচ্ছা, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন 17 জন সৈন্য নিয়ে লক্ষণ সেনের রাজদরবারে হামলা করে, লক্ষণ সেন পালিয়ে যায়। কিন্তু এই হলায়ুদ মিশ্র ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির সভাকবি ছিল, তাকে কোনো চেঞ্জ করা হয়নি। তো তিনি চিন্তা করেছেন যে মানে শেখ সাহেব যেহেতু আসছে, তার সম্পর্কে কিছু পামমারা কাব্য না লিখলে কেমন হয়।
শেখ সাহেবের শুভ উদয়া, মানে শেখ সাহেবের শুভ উদয় লিখতে যাইয়া আমাদের মতো অবস্থা হয়েছে। ওই যে বিশেষ লিখিত পরীক্ষা, প্লিজ আমার এই কথাগুলো লিখে আসবেন না, এইগুলো যেগুলো আছে সেগুলো লিখবেন। লিখতে যেয়ে আমাদের মতো অবস্থা হয়েছে। আমরা অনেক সময় পুরাতন প্রেমিকের উপর যখন পুরাতন প্রেমিকের কথা মনে পড়ে, রাতে 3টার সময় উঠে কবিতা লিখি, না হয় গদ্য না হয় পদ্য, হয় অখাদ্য। এইরকম বেটা লিখতে যাইয়া কতক্ষণ লিখছে গদ্য, গদ্য আর পারে না, না পদ্য লিখছে, কতক্ষণ পদ্য লিখছে, পদ্য আর পারে না, লিখছে গদ্য। আর এই গদ্য প্লাস পদ্য দুইটা মিশ্রিত একটা সাহিত্য লিখে ফেলছে। গদ্য পদ্য মিশ্রিত কাব্যকে কি বলা হয়? চম্পু কাব্য। কতক্ষণ গদ্য কতক্ষণ পদ্য, তার নাম চম্পু কাব্য। পরীক্ষা যদি আসে বাংলার চম্পু কাব্য সম্পর্কে ধারণা দিন। লিখিত পরীক্ষা এরকম আসছে, অন্ধকার যুগের 2টা সাহিত্যের নাম লিখুন। তাহলে অনেকে এটা লিখে আসে যে শেখ শুভোদয়া আর হচ্ছে নিরঞ্জন রুশমা। আসলে তা না। এই শেখ শুভোদয়ার 2টা পার্ট, একটা হচ্ছে, প্রথম পার্ট হচ্ছে শেখ শুভোদয়ের 2টা পার্ট। 1 নাম্বার পার্ট হচ্ছে প্রাকৃত পৈঙ্গল, প্রাকৃত পৈঙ্গল। ইভেন লিখিত পরীক্ষায় যদি আসে অন্ধকার যুগের প্রথম নিদর্শন কি, তাহলে এটা আনসার করতে হবে প্রাকৃত পৈঙ্গল। 2 নম্বর হচ্ছে নিরঞ্জনের উষ্মা, নিরঞ্জনের উষ্মা, নিরঞ্জনের উষ্মা। এই 2টা, প্রাকৃত পৈঙ্গল আর নিরঞ্জনের উষ্মা, এই 2টা। শেখ শুভোদয় 2টা পার্ট, 1 নম্বর হচ্ছে প্রাকৃত পৈঙ্গল আর একটা হচ্ছে নিরঞ্জনের উষ্মা। আসলে নিরঞ্জনের উষ্মা আলাদা কোনো বই না, এটা হলাইদ মিশ্রের রচনা। হলুদ বেটা হলুদের মতো মিশে গেছে না ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির সাথে, এই জন্য হচ্ছে হলুদ 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 সকল তরকারিতে কাজে লাগে, আপনারা জানেন ভালো করে। হ্যাঁ, তাহলে শেখ শুভোদয় অন্ধকার যুগের রচনা, শেখ শুভোদয়। এরপরে আসেন শূন্য পুরাণ, শূন্য পুরাণ লাস্ট তো এসেছিল যে মানে অন্ধকার যুগের 2টা রচনার নাম লিখুন। এখন যদি আসে অন্ধকার যুগের 4টা রচনার নাম লিখুন, তখন কি হবে? শূন্য পুরাণ কে লিখেছে? রামাই পণ্ডিত। কে লিখেছে? রামাই পণ্ডিত। রামাই পণ্ডিত রচনা করেছে শূন্য পুরাণ। তাহলে কে লিখলো? রামাই পণ্ডিত, রামাই পণ্ডিত। এরপরে আসেন, এটাও চম্পু কাব্য, গদ্য পদ্য। এটা একটা ধর্মগ্রন্থ, ধর্মগ্রন্থ। তবে কার? জৈনদের ধর্মগ্রন্থ, আর কিছু জানার দরকার নাই। জৈন ধর্মগ্রন্থ, হিন্দু মানে সনাতন ধর্মের 2টা পার্ট, একটা হিন্দু আর একটা হচ্ছে জৈন, জৈন ধর্মগ্রন্থ। এটাও একটা চম্পু কাব্য। এটা উনি কিন্তু সাহিত্যের উদ্দেশ্যে রচনা করেন নাই, উনি ধর্মগ্রন্থ লিখছে। একজন পণ্ডিত, রামাই পণ্ডিত, তিনি ধর্মগ্রন্থ লিখছে, ওইটা সাহিত্য হয়ে গেছে। প্রাচীন যুগ মধ্যযুগের বৈশিষ্ট্য কি? এই যুগেই প্রেম প্লাস ধর্ম, প্রেম আর ধর্ম। আধুনিক যুগে প্রেম ধর্মের কোনো ইয়ে নাই। আধুনিক যুগে প্রেম ভালোবাসা মানে চরম বাস্তবতা নির্ভর সাহিত্য রচিত হয়েছে, আমরা সাহিত্যের আলোচনার ক্ষেত্রে বুঝতে পারবো। এরপর আসেন 3 নাম্বার, গীত গোবিন্দ। এগুলো প্রিলিতেও আসে। গীত গোবিন্দ, গীত মানে গান, গোবিন্দ মানে কে? কৃষ্ণ, মানে গোবিন্দের গান। গীত গোবিন্দকে যদি পরীক্ষা আসে রাজা লক্ষণ সেনের 2জন সভাকবির নাম লিখুন, তখন আমরা শুধু হলাদ মিশ্রই পারবো, আর পারবো না। এ হচ্ছে জয়দেব, জয়দেব। জয়দেবও কিন্তু রাজা লক্ষণ সেনের সভাকবি ছিল। জয়দেব আর হচ্ছে হলাইদ মিশ্র, তারা 2জন সমসাময়িক ছিল, রাজা লক্ষণ সেনের সভাকবি ছিল। গীত গোবিন্দ, গোবিন্দ এবং কি এখানে এখানে আবার এটাতে আবার ইয়ে আছে, এই যে ব্রজবুলি ভাষার প্রথম প্রয়োগ হয়েছিল গীত গোবিন্দতে। এই জন্য এই ব্রজবুলি ভাষার সার্থক প্রয়োগ করেছিলেন বিদ্যাপতি। এই জন্য তাকে বলা হয় কি? তাকে বলা হয় অভিনব জয়দেব। মানে জয়দেব যেটা চেষ্টা করেছিলেন প্রকৃত অর্থে সেটা ফিরে আনছিলেন আসলে মানে বিদ্যাপতি।
গীত গোবিন্দ। 4 নাম্বার লেখেন ডাক ও খনার বচন। ডাক ও খনার বচন দেখেন, ডাক ও খনার বচন কিন্তু প্রাচীন যুগের জিনিস। ডাক খনার বচন কোন যুগের জিনিস? প্রাচীন যুগের, এই সময়ে রচিত। বলা হয়েছে প্রাচীনকালে দুইজন লোক ছিল, ডাক আর খনা। খনা ছিল স্ত্রী, ডাক ছিল স্বামী। তো ডাক আর খনা সুন্দর সুন্দর বচন করতো, কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। তারপরে হচ্ছে ধরি মাছ নাসুই পানি। এখনো এই কথাগুলো প্রবাদ প্রবচন হিসেবে আমাদের হৃদয়ে গ্রথিত আছে, কিন্তু এগুলো লেখা বলা হয়েছে প্রাচীন যুগ। আর ডাক খনা, খনাকে তার শাশুড়ি নাকি, এর মিথ প্রচলিত আছে, শাশুড়ি তার জিব্বায় কেটে দিছিল, এটা নাকি টিকটিকি খাইয়ে ফেলছে, এই জন্য টিকটিকি ঠিক 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 করে ডাকে। যাক, এগুলো আমাদের জানার দরকার নাই। দেখেন, এই ডাক ও খনার বচনকে পুঁথি আকারে বইয়ে লিখেছে আসলে কি? রামাই পণ্ডিত। রামাই পণ্ডিত, রামাই পণ্ডিত পুঁথি আকারে লিখেছে। তাহলে অন্ধকার যুগের 4টা গ্রন্থ আমি এ পর্যন্ত বই গুটে পেয়েছি, তবে কোনো MP3 প্রফেসর এগুলো না, বাংলা সাহিত্যের মৌলিক বইগুলা, বাংলা সাহিত্যের মৌলিক বইগুলো ঘটে অন্ধকার যুগ। তাহলে পরীক্ষায় যদি আসে অন্ধকার যুগের ধারণা দিন, তাহলে কি পারবেন না? তাহলে লিখবেন কিভাবে? বাংলায় তুর্কি আক্রমণের ফলে অন্ধকার যুগের সূচনা হয়েছিল 1201 থেকে 1350 সালের ভিতরে অন্ধকার যুগের আবির্ভাব। এই যুগের উল্লেখযোগ্য সাহিত্য না পাওয়া গেলেও কিছু সাহিত্য পাওয়া গেছে, যেমন শেখ হলাইদ মিশ্র রচিত গদ্য পদ্য মিশ্রিত চম্পু কাব্য শেখ শুভদয়া। হলাইদ মিশ্র ছিলেন রাজা লক্ষণ সেনের সভাকবি। তারপর শূন্য পুরাণ, এটা একটা জৈনদের ধর্মগ্রন্থ, লিখেছেন রামাই পণ্ডিত। গীত গোবিন্দ, যেটাতে ব্রজবুলি ভাষার প্রথম সার্থক প্রয়োগ করা হয়েছে, সেটা লিখেছেন জয়দেব। ডাক ও খনার বচন একত্র করে গ্রন্থাকারে বা পুঁথি আকারে বই লিখেছেন রামাই পণ্ডিত। শেষ। তাহলে আপনি 3 পাচ্ছেন। আশা করি অন্ধকার যুগের ধারণা সম্পর্কে আপনাদের ক্লিয়ার হয়ে গেলেন। তাহলে এখানে আমরা 2 মার্কস পেয়ে গেলাম, দুইটা কোশ্চেনের উত্তর পেয়ে গেলাম, ঠিক কিনা? বইও আছে, লেকচার শিটেও আছে। প্রাক চৈতন্য যুগ। প্রাক চৈতন্য যুগ, প্রাক চৈতন্য যুগ কত সাল থেকে কত শুরু করব? ওই যে 1350-এর পরে, 1351 থেকে কত সাল তার জন্ম হয়েছিল? 1486 সালে। তাহলে 1486 সালে জন্মগ্রহণ করার পরে, আচ্ছা, পৃথিবীতে উনি ঈশ্বর হিন্দু ধর্মের মতে, কিন্তু পৃথিবীতে আমরা তাকে কি রূপে দেখেছি? মানুষ রূপে দেখেছি। তাহলে মানুষ রূপে যেহেতু দেখেছি, উনি পৃথিবীতে কি রূপে দেখেছি? মানুষ রূপে। তার জন্ম হয়েছে ভাত মাছ খাইয়া বড় হইতে লাগছে, বড় হয়েছে। তো উনি সেই নিমাই বড় হয়েছে। বড় হওয়ার জন্য তাকে 14 বছর সময় দেওয়া হয়েছে, এই 1500 সাল পর্যন্ত প্রাক চৈতন্য যুগ। ধর্মকর্ম তো প্রচার করেছে সন্ন্যাসগিরি নিয়েছেন অনেক পরে। আচ্ছা, 1351 থেকে 1500 সাল পর্যন্ত প্রাক চৈতন্য যুগ। চৈতন্য যুগ কত সাল থেকে কত সাল? তাহলে 1501 থেকে, যেহেতু তিনি মারা গেছেন 1533, ওইটা হওয়ার উচিত ছিল, কিন্তু না। 100 বছর ছাড়া বাংলা সাহিত্যে কোনো যুগ হয় না, সাবডিভিশনও হয় না, ইংলিশ লিটারেচার হয়, বাংলা সাহিত্য হয় না। 1500 থেকে 1600 সাল পর্যন্ত 100 বছর চৈতন্য যুগ। যদি পরীক্ষা আসে বাংলা সাহিত্যের চৈতন্য যুগের ফসলগুলো সম্পর্কে ধারণা দিন, তখন আপনি কিন্তু এই যুগ বিভাগ ধারণা না থাকলে, সাহিত্যের আসলে ধারণা না থাকলে আনসার করাটা টাফ। চৈতন্যোত্তর যুগ, চৈতন্যোত্তর যুগ কত সাল থেকে কত সাল? 1601 থেকে, তাহলে কত? আমরা নিশ্চয়ই 1800 দিয়ে দিতে পারি, কিন্তু না, হবে না। বাংলা সাহিত্যে আরেকটা যুগ আছে, এই যুগটার নাম হচ্ছে যুগ সন্ধিক্ষণ। পরীক্ষায় এটাও আসে, বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণ সম্পর্কে ধারণা দিন। যুগ সন্ধিক্ষণ, এই কথাটার প্রবর্তক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার বাংলা সাহিত্যের কথা গ্রন্থে তিনি বলেছেন, এক যুগের শুরু আরেক যুগের শেষ, যুগের সন্ধিক্ষণ। দিন রাতের সন্ধিক্ষণকে কি বলা হয়? গুদুলি? নো, দিন রাতের সন্ধিক্ষণকে সন্ধ্যা বলা হয়। সন্ধ্যার সময় কি দিন নাকি রাত, নাকি দুইটার মিলন? দিন আর রাতের মিলন। এই জন্য এটা আমরা সবাই জানি 1760 থেকে 1860, এই সময়টাকে বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণ বলা হয়। আচ্ছা, এবার সুনীতি কুমার চট্টোপাধ্যায় যাবে কোথায়? তিনি তো একটা কিছু বলবেনই। বলেছে, হ্যাঁ, এই যুগ ঠিক আছে, কিন্তু এই যুগটা হচ্ছে বাংলা সাহিত্যের অবক্ষয় যুগ। অবক্ষয় কি? 36 বিসিএস একটা কোশ্চেন আসছে, বাংলা সাহিত্যের মধ্যযুগের শেষ এবং শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গণকের কত সালে মারা যায়? তিনি 1760 সালে মারা যায়।
ভারতচন্দ্র রায়গুণাকর মারা যাওয়ার পরে বাংলা সাহিত্যে একটা উল্লেখযোগ্য অবক্ষয় ঘটেছে, এই জন্য এটার নাম কি? অবক্ষয় যুগ। উল্লেখযোগ্য কোনো কবি সাহিত্যিক আসেন, একজনে আসছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত, তিনি গুপ্ত হইয়া লেখালেখি করছেন মানুষকে, তারপরে হচ্ছে তপসে মাছ, এরকম অনেকগুলো লেখালেখি করেছেন। ওই যুগে আপনি আমি যদি জন্মগ্রহণ করতাম তাহলে বাংলা সাহিত্যের দ্বিতীয় অন্ধকার যুগের কবি হয়ে যেতে পারতাম। আচ্ছা যাক, তবে হুমায়ুন আহমেদ স্যার মারা যাওয়ার পরে বাংলা সাহিত্যের তৃতীয় অন্ধকার যুগ চলছে, কিন্তু আপনারা লেখালেখি শুরু করেন, আপনারাও হয়ে যাবেন বাংলা সাহিত্যের তৃতীয় অন্ধকার যুগের একমাত্র কবি। অবক্ষয় যুগ। অবক্ষয় যুগ এটা বলেছে কি? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বইয়ের নাম কি বলে দেবো? ডিরেক্ট বলে দিচ্ছি, ODBL, নট ফাও। কোনো বইয়ের রেফারেন্স আমি দেই না, আমি দেই বাংলা সাহিত্যের মৌলিক বই। আমি বাংলা সাহিত্যের 17 থেকে 18টা বই পড়েছি সাহিত্যের ইতিহাস বিষয়, তো ওই নলেজ থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কোনো MP3 প্রফেসরস না। আচ্ছা, সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছে এটার নাম কি? অবক্ষয় যুগ। ডক্টর হুমায়ুন আজাদ তার লাল নীল দীপাবলি বইয়ের 83 পৃষ্ঠায়, আমার বইয়ের 83 পৃষ্ঠা, আমি জানি না লাল বইটা, ওইখানে বলেছে এটা বাংলা সাহিত্যের দ্বিতীয় অন্ধকার যুগ। দ্বিতীয় অন্ধকার যুগ। দ্বিতীয় অন্ধকার যুগ। দ্বিতীয় অন্ধকার কেন? প্রথম অন্ধকার কেন হয়েছিল? প্রথম অন্ধকার হয়েছিল কারণটা কি? প্রথম অন্ধকারের কারণ হচ্ছে রাজনৈতিক কারণ। বাংলাতে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, বাংলাতে তুর্কি আক্রমণ ঘটেছে, রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে। ডক্টর আজাদ, হুমায়ুন আজাদ স্যার, তিনি তার লাল নীল দীপাবলি বই, যেটা আপনাদের বিশেষ রিটার্নের জন্য পড়া উচিত, এই বইটা মৌলিক বই পড়বেন, আসলে কোনো রেফারেন্স বই পড়লে মৌলিক বই পড়বেন। মৌলিক বই পড়লে আপনাদের সাহিত্যের জ্ঞান বাড়বে। যেখান থেকে কোশ্চেন করুক, প্রশ্ন তো কঠিন টাইপের হইতে পারে, আবার সহজও হইতে পারে। সহজগুলো ধরেন হচ্ছে ধরেন 38 BCS রিটেনও সহজ ছিল, প্রিলিও সহজ ছিল, কিন্তু 37 BCS প্রিলিও কঠিন ছিল, রিটেনও কঠিন ছিল। এই টাইপের কোশ্চেনগুলো আসলে তখন মৌলিক বই থেকে বেশি আসে কোশ্চেনগুলো। ডক্টর আজাদ স্যার বলেছে এটা বাংলাদেশের দ্বিতীয় অন্ধকার যুগ, কারণ এখানেও রাজনৈতিক পট পরিবর্তন ঘটেছে, কবি সাহিত্যিকরা লেখালেখি করতে পারে নাই। কীরকম? ব্রিটিশরা আমাদের সাথে কখন আসছে আমাদের দেশের পাওয়ারে? পলাশির যুদ্ধ হয়েছিল কবে? 1757। দেখেন, তারপরে ব্রিটিশ শাসন সেই 100-200 বছর কি অবস্থা ছিল, দুর্ভিক্ষ হয়েছিল 2টা, কবি সাহিত্যিকরা না খেয়ে মরে গেছে, কি লেখালেখি করবে? এই জন্য এটাকে তিনি বলেছেন বাংলা সাহিত্যের দ্বিতীয় অন্ধকার যুগ। আচ্ছা যাক, যেটাই হোক, বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণ, অবক্ষয় যুগ, দ্বিতীয় অন্ধকার যুগ, যাই বলুক, সেটা হলে আপনারা কিছু হলেও 2 কলম লিখে আসতে পারবেন, তাহলে মার্কস পাবেন। আর যদি লেখেন বাংলা সাহিত্যের দ্বিতীয় অন্ধকার যুগে অন্ধকারে পরিপূর্ণ ছিল, তাহলে কিন্তু মার্কস পাবেন না। আচ্ছা, এই জন্য ওই 1760 পর্যন্ত শেষ থেমে যেতে হয়। তাহলে পরীক্ষা যদি আসে বাংলা সাহিত্যের মধ্যযুগের 3 ভাগ সম্পর্কে আলোচনা করুন, তাহলে কিভাবে লিখবেন? বাংলা সাহিত্যের প্রাক চৈতন্য যুগ 1351 থেকে 1500, বাংলা সাহিত্যের চৈতন্য যুগ 1501 থেকে 1600, চৈতন্য যুগ 1601 থেকে 1760। আশা করি যুগ বিভাগ সম্পর্কে আপনাদের এর চেয়ে ভালো ধারণা আর কেউ দিতে পারবে না। এটাই সবচেয়ে সুন্দর ধারণা হয়েছে, এইটা মাথায় রাখেন, যা প্রশ্ন আসে পারবেন ইনশাআল্লাহ। আসেন আমরা এখন বাংলা সাহিত্যের প্রাচীন যুগ সম্পর্কে পড়ব। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ চর্যাপদ।
প্রাচীন যুগের নিদর্শন চর্যাপদ। তাহলে আমি মোটামুটি বাংলা সাহিত্যের প্রাচীন যুগের চর্যাপদের সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন দিয়ে যাই, যাতে যেখান থেকে কোশ্চেন আসুক আপনারা কোশ্চেনগুলা আনসার করতে পারেন। প্রথমে আসেন চর্যাপদের মূল নাম। মূল নাম কি ছিল? চর্যাপদ কোথাও চর্যাপদ নামে পাওয়া যায়নি, আসলে এটা একটা নির্দিষ্ট স্পেসিফিক নাম দিতে হয়, তাই দেওয়া হয়েছে। চর্যাপদের মূল নাম যদি বলেন তাহলে চর্য বিনিশ্চয়। কোথাও পাওয়া গেছে চর্য বিনিশ্চয়, কোথাও পাওয়া গেছে দোহা কোষ, কোথাও পাওয়া গেছে চর্যাগীতি। আর আমাদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী মহোপাধ্যায় তিনি বলেছেন 1000 বছরের পুরনো বাংলা ভাষায় রচিত বুদ্ধ গান ও দোহা। 1000 বছরে বাংলা ভাষায় রচিত বুদ্ধ গান ও দোহা। 1000 বছরের বাংলা ভাষায় রচিত বুদ্ধ গান ও দোহা। তাহলে আমরা দেখতে পাচ্ছি চর্যাচর্য বিনিশ্চয়, দোহাকোষ। মূল নাম ছিল কি? চর্যাচর্য বিনিশ্চয়, দোহাকোষ, 1000 বছরের পুরনো বাংলা ভাষায় রচিত বুদ্ধ গান ও দোহা। তাহলে চর্যাপদের ধারণা ক্লিয়ার করে ফেলবো, তাহলে আমরা করতে পারবো। মূল নাম ছিল এটা। হ্যাঁ, এরপরে আসেন রচনাকাল। পরীক্ষায় আসতে পারে আপনাদের এইভাবে যে চর্যাপদ সম্পর্কে ধারণা দিন, চর্যাপদের পরিচয় দিন, চর্যাপদের আবিষ্কার ব্যাখ্যা করুন, চর্যাপদের নামকরণ ব্যাখ্যা করুন, চর্যাপদের রচনাকাল ব্যাখ্যা করুন, চর্যাপদের পদকর্তা সম্পর্কে ব্যাখ্যা করুন, চর্যাপদের ভাষা নিয়ে আলোচনা করুন, চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করুন, চর্যাপদের সমাজচিত্র নিয়ে আলোচনা করুন, চর্যাপদের বিষয়বস্তু বা সাহিত্য মূল্য নিয়ে আলোচনা করুন, চর্যাপদ অবলম্বনে নিচু শ্রেণীর মানুষের সম্পর্কে পরিচয় দিন। নানাভাবে আসতে পারে। আমি টোটাল চর্যাপদটা সম্পর্কে আপনাদের একটা ব্রিফ দিয়ে দিচ্ছি, যাতে আপনারা যে কোনো কিছু আনসার করতে পারেন। রচনাকাল। চর্যাপদ কত সালে রচিত হয়েছে? ওই যে 650 থেকে 1200 অথবা 950 থেকে 1200। দুইটা কেন? একটা হচ্ছে ডক্টর মোহাম্মদ হুজুরের মতে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, এর ভিতরে পাওয়া গেছে, আর ডক্টর সুনীতির মতে আর কি। সহিমানি কিন্তু শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে একটা, সুনীতির মতে আরেকটা। এই সময়ের ভিতরে চর্যাপদ রচিত হয়েছে। চর্যাপদ রচনাকাল। এবার আসেন আবিষ্কার। চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়েছে? সেই 1000 বছর পরে আবিষ্কৃত হয়েছে, 1907 সালে
সালে আবিষ্কৃত হয়েছে। তাহলে আমি যদি শুধু 1907 মনে রাখি, বাকিটা কি লিখতে পারবেন? চর্যাপদ 1907 সালে আবিষ্কৃত হয়েছে। আপনারা বিশেষ প্রিলিমিনারি পাস করে লিখিত পরীক্ষার ক্যান্ডিডেট, অতএব আপনাদের কিন্তু একটু মানে হিন্টস দিলেই চলবে। পরীক্ষার হলে কিন্তু এভাবে লেখা যাবে না, পরীক্ষার হলে লিখতে হবে চর্যাপদ আবিষ্কৃত হয়েছে 1907 সালে। কত বঙ্গাব্দে? ইংরেজি সাল থেকে 593 বিয়োগ দিলে বাংলা সাল পাওয়া যায়। তাহলে 3, 4, 5, 6, 7, 4 হাতে আছে, তাহলে 9 আছে 10 সমান 1, 5, 6, 7, 8, 9, 3, 1, 1314 বঙ্গাব্দ। তাহলে পরীক্ষার হলে কিভাবে লিখবেন? ইংরেজি 1907 খ্রিস্টাব্দ অথবা 1314 বঙ্গাব্দে চর্যাপদ আবিষ্কৃত হয়। চর্যাপদ আবিষ্কৃত হয়। এটি আবিষ্কার করেন হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রী এটি আবিষ্কার করার কারণে তিনি উপাধি পেয়েছেন মহামহোপাধ্যায়। তিনি এটা আবিষ্কার করেন। হরপ্রসাদ শাস্ত্রী মহামহোপাধ্যায় এটা আবিষ্কার করেন। হরপ্রসাদ শাস্ত্রী মহামহোপাধ্যায় এটা তিনি আবিষ্কার করেছেন কোথা থেকে? নেপালের রাজ গ্রন্থশালা, ব্র্যাকেট দিয়ে লেখেন রয়্যাল লাইব্রেরি। আচ্ছা, রয়্যাল লাইব্রেরি এটার মানে হিস্ট্রি কি? উনি কিভাবে জানেন চর্যাপদ 1907 আর 1200, ধরেন সর্বোচ্চ 1200 পরেও তো 13, 14, 15, 16, 17, 18, 19, 700-800 বছর চলে গেছে। এর ভিতরে এটা কিভাবে নেপালে পাওয়া যায়? বাংলার প্রাচীন নিদর্শন, বাংলার সাহিত্য কেন নেপালে পাওয়া গেছে? উনি জানতেন আসলে, উনি বা কেন নেপাল গেছেন? উনি জানতেন এই যুগে বিসিএস নামক ক্যান্ডিডেট থাকবে, তাদেরকে পড়াইতে হবে। এই কান্নপা লুইপা বিসিএস এর কল্যাণে সবার হৃদয়ে মনির অক্ষরে মণিকুটায় থাকবে। আচ্ছা, নেপালের রাজ গ্রন্থশালা ব্র্যাকেট রয়্যাল লাইব্রেরিতে কি হয়েছিল? পাওয়া গেছে। এবার রয়্যাল লাইব্রেরিতে কেন পাওয়া গেছে? পরীক্ষায় একটা প্রশ্ন আসে এমসিকিউতে প্রায়, যে চর্যাপদ আবিষ্কারের উদ্দেশ্য অথবা এটার সোর্স কি, কিভাবে জানছে? সূত্র দেখেন, সোর্স সালটা হচ্ছে 1882, নিশ্চয়ই 1907 আগে। 1882 সালে একটা বই প্রকাশিত হয়েছিল, এটার নাম হচ্ছে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল, এই বইটা আবিষ্কৃত হয়েছে। এই বইটা লিখছে হচ্ছে রাজা রাজেন্দ্রলাল মিত্র, তিনি এই বইটা লিখেছেন। পরীক্ষায় আসতে পারে যে পরীক্ষার প্রশ্নটা হবে এরকম, চর্যাপদের আবিষ্কার সম্পর্কে ধারণা দিন, তখন এই কথাগুলো লিখতে হবে। তখন এইভাবে লিখেন না, লিখবেন চর্যাপদ আবিষ্কৃত 1909 সালে হরপ্রসাদ শাস্ত্রী মহামহোপাধ্যায়টি আবিষ্কার করেন নেপালের রাজগ্রন্থশালা রয়্যাল লাইব্রেরি থেকে। 1982 সালে রাজা রাজেন্দ্রলাল মিত্র, তিনি ত্রিপুরা অঞ্চলে বাড়ি ছিল, তাহলে নিশ্চয়ই ত্রিপুরার রাজা ছিলেন না, রাজা ছিল তার উপাধি। রাজা রাজেন্দ্রলাল মিত্র একটা বই লিখেছে সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল। এটা বাংলা করলে কি হয়? সংস্কৃত ভাষায় বৌদ্ধ সাহিত্য, নেপালে অবস্থিত, সংস্কৃত ভাষায় বৌদ্ধতান্ত্রিক সাহিত্য।
এইটা তিনি লিখছেন। এই গ্রন্থের বিবরণীতে মহামহোপাধ্যায় তিনি কে ছিলেন? তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলা বিভাগের প্রধান। সংস্কৃত তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুঁথিশালার অধ্যক্ষ ছিলেন। তার কাজ ছিল পুরাতন পুঁথি সব বের করা। তার ছাত্র কিন্তু উনি ছিলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, প্রথম দীনেশচন্দ্র সেনের ছাত্র। ডক্টর দীনেশচন্দ্র সেন, ওই যে যিনি দীনেশচন্দ্র সেনের ছাত্র, এই হরপ্রসাদ শাস্ত্রী দীনেশচন্দ্র সেনের আন্ডারে মানে পিএইচডি করতেন, মানে ওনার আর কি। তো তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাংলা ডিপার্টমেন্টের হেড। তো তিনি হরপ্রসাদ শাস্ত্রী তিনি এটা আবিষ্কার করার উদ্দেশ্যে নেপালে যান। প্রথম কবে কি যান? 1896 সালে প্রথম যান। তিনি টোটাল 4বার গিয়ে 3বার গিয়ে ব্যর্থ হয়ে 4র্থবার আসার ব্যবসায় করেছেন। 1896 সালে প্রথম যান যাইয়া। আর এর জন্য হেল্প করেন তাকে কে? এই মহামহোপাধ্যায় উপাধিটাও তাকে দিয়েছেন এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটি এশিয়াটিক সোসাইটি এশিয়াটিক সোসাইটি বর্তমানে ওই বাংলাপিডিয়া, ওয়ার্ল্ডে উইকিপিডিয়া, এটা বাংলাদেশেও আছে, আগে কলকাতায় ছিল। এশিয়াটিক সোসাইটি হরপ্রসাদ শাস্ত্রীকে বলেন, যান হরপ্রসাদ মহামহোপাধ্যায়, আপনি যে রাজা রাজেন্দ্রলাল মিত্রের কাছ থেকে শুনেছেন বাংলার বৌদ্ধতান্ত্রিক সাহিত্য নেপালে রক্ষিত আছে, সেইটা লুকাই আছে, আপনি যান, যত টাকা লাগে আমরা দেব, বিমান ভাড়া, বাস ভাড়া, খাওয়া খরচ যা লাগে সব আমরা দেব। মানে আর্থিক সহায়তা করেছে কি এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটির অর্থায়নে তিনি কি করেন? 1896 সালে প্রথম নেপাল গমন করেন। যাইয়া একটা লাইব্রেরির ভিতরে অনেক বই থাকে, এত বইয়ের ভিতরে কোন বইয়ে রাজা রাজেন্দ্রলাল মিত্র দেখেছে সেটা কিন্তু ওনার ধারণা ছিল না। তো স্বাভাবিকভাবে তিনি গিয়ে আবার ফিরে আসছেন। আচ্ছা, রাজা রাজেন্দ্রলাল মিত্র 1897 সালে দ্বিতীয়বার, মানে হরপ্রসাদ শাস্ত্রী দ্বিতীয়বার যান। দ্বিতীয়বার যাওয়ার পরে তিনি আবার ব্যর্থ মনোরথে ফিরে আসছেন, পান নাই খুঁজে, এত বইয়ের ভিতরে কোনটা পাওয়া যায় নাকি। তৃতীয়বার আবার যান 1898 সালে, টানা 3 বছর গেছে, যাই আবার ফিরে আসছে। তখন যদি আবার ফিরে এসে আর না যাইতো তাহলে আমাদের চর্যাপদ সম্পর্কে পড়তে হইতো না, কি মজা হতো তখন, তাই না? যাক, মজা নাই, এখন আবিষ্কৃত হয়ে গেছে, কিছু করার নাই, এখন নবচর্যাপদ আবিষ্কৃত হয়েছে, এইটাও পড়তে হবে। আচ্ছা, এখন তো কি হলো, 1898 সালে তৃতীয়বার যাইয়াও ফিরে আসছে। এরপরে চতুর্থবার তিনি যান 1907 সালে। 1907 সালে গিয়ে দেখেন তিনি আসলে কি পাইছেন। তিনি আসলে চর্যাপদ নামে পান নাই, তিনি 4টি পুঁথি পেয়েছেন, 4টি পুঁথি পাইছেন। কি পাইছেন? 4টি পুঁথি। এইগুলো গুছাইয়া টুছাইয়া লিখতে পারলে আপনার রিটেন ক্লিয়ার। 4টি পুঁথি পাইছেন। একটা পুঁথির নাম ছিল চর্য বিনিশ্চয়। হ্যাঁ, চর্যা শব্দের অর্থ আচরণ, অচর্য মানে আচরণ নয়, বিনিশ্চয় মানে নিশ্চিতকরণ, মানে কোনটি আচরণীয়, যেটা 37 BCS আসছিল, কোনটি আচরণীয় কোনটি নয়, মানে কোনটা আচরণ করা যায় কোনটা আচরণীয় নয়, কোনটি নয় তা নিশ্চিতকরণ, কোনটি আচরণীয় কোনটি আচরণীয় নয় তা নিশ্চিতকরণ। এরপরে পাইছেন তিনি কান্যপার দোহা। কান্যপা ব্যক্তির নাম, কান্যপার দোহা। তারপরে পাইছেন হচ্ছে সরহপার দোহা। তারপরে পাইছেন হচ্ছে ডাকার নব মানে ডাক যে অর্ণব, ডাক ও খনার বচন আর কি, ডাকার নব। এই 4টা জিনিস পাইছেন। এগুলো কিন্তু বিশেষ লিখিত পরীক্ষায় লিখে আসতে হবে। ঠিক কিভাবে? 1907 সালে রাজা রাজেন্দ্রলাল মিত্রের সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার বই, এই যদি ইনফরমেশনগুলো যদি লিখে আসতে পারেন তাহলে আপনার রিটেন হিট কেউ ঠেকাতে পারবেন, একদম মানে আপনার ক্যাডার হওয়া কেউ ঠেকাতে পারবেন এইসবভাবে, এত সুন্দর করে লিখে আসলে। এই ইনফরমেশনগুলো মানে কোনো সাহিত্য লেখার দরকার নেই, পুরো ইনফরমেশন লিখবেন। বিসিএস রিটেন হচ্ছে ইনফরমেশন বেসড। আচ্ছা, ডাকার নব,
এই 4টা পুঁথি তিনি নিয়ে বগলে করে নিয়ে চলে আসছেন। হরপ্রসাদ শাস্ত্রীকে দেখেছেন, তৈল নামক একটা লিখেছে। সেই তখন থেকে তেল জিনিসটা, আপনি ক্যাডার সার্ভিসে ঢোকেন দেখবেন তেল জিনিসটা দিতে হবে, বসকে বলতে হবে আপনার ড্রেস খুব সুন্দর, আসলে এরকম আর কি। তো হরপ্রসাদ শাস্ত্রী এটা নিয়ে চলে আসছেন। আয়না এইবার প্রকাশ। পরীক্ষায় প্রশ্ন আসে, চর্যাপদ কত সালে প্রকাশিত হয়? উত্তর হচ্ছে 1907 সালে আসার পরেই অনেক কেটে গেছে, ছিঁড়ে গেছে, ফেটে গেছে, সব কি আর পাইছে নাকি? 51টা পদের ভিতরে সব তো পায় নাই। তো কি করছে উনি, এটা কাটছাট করতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে, করে এটা প্রকাশ করেছেন 1916 সালে। 16 সালে একটা পত্রিকায় প্রকাশ করেছেন। এই পত্রিকার নাম হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকা। বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকা, এই পত্রিকায় প্রকাশ করেন, বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকায় প্রকাশ করেন, বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকায় প্রকাশ করেন। আচ্ছা, বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকায় প্রকাশ করেন কি নামে? হাজার বছরে। আমি এভাবে লিখছি, আপনি ইনফরমেশনগুলো মাথায় রাখবেন, তাহলে যে টাইপের কোশ্চেন হোক আপনি যাতে আনসারগুলো করতে পারেন। হাজার বছরের নাম দিয়েছেন, হাজার বছরের পুরনো বাঙ্গালা ভাষায় রচিত বুদ্ধ গান ও দোহা। হাজার বছরের পুরনো বাংলা ভাষায় রচিত বুদ্ধ গান ও দোহা। তাহলে আবিষ্কৃত হয়েছে 1907, প্রকাশিত হয়েছে 1916। এটা প্রকাশের পরে এটা নিয়ে গবেষণা শুরু করবেন শহীদুল্লাহ, সুনীতি, সবাই গবেষণা শুরু করবেন। আচ্ছা, গবেষণা শুরু করেছেন প্রথম আসলে এটা নিয়ে প্রথম গবেষণা করেছেন 1926 সালে। গবেষণা কারা কারা গবেষণা করছে? 1926 সালে গবেষণা করছেন ডক্টর সুনীতি। ডক্টর সুনীতি এটা নিয়ে গবেষণা করেছেন। তার বই হচ্ছে ODBL। এই গ্রন্থে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, তাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। ইভেন ওই বইয়ে তিনি বলেছেন এর ভাষা, এই চর্যাপদের ভাষা হচ্ছে বাংলা। চর্যাপদের ভাষা কি? বাংলা। তাহলে সুনীতি কুমারের মতো চর্যাপদের ভাষা কি? বাংলা। তারপরে 1927 সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তো গবেষণা শুরু করবেনই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, দুইজন যে আপনাদের কি পরিমাণ জ্বালাবে কল্পনার বাইরে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি হুজুর না, এই জন্য ধর্মতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। কি নিয়ে আলোচনা করেছেন? ধর্মতাত্ত্বিক বৈশিষ্ট্য, মানে কি ধর্মের মানুষের এটাই ধর্মতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন। তারপরে 1938 সালে, এটা মনে রাখেন ইনফরমেশন, ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি, ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি, প্রবোধ চন্দ্র বাগচি তিনি কি করেন? এটার তিব্বতী অনুবাদ প্রকাশ করেন। তিব্বতী অনুবাদ প্রকাশ, তিব্বতী অনুবাদ প্রকাশ, অনুবাদ প্রকাশ করেন, তিব্বতী অনুবাদ প্রকাশ করেন। আচ্ছা, তাহলে আমরা গবেষণা গেল। এবার আসেন এটা সম্পর্কে ইনফরমেশন হচ্ছে এটার পদ সংখ্যা। পদ মানে কবিতা। এটি কয়টি কবিতার সমন্বয়ে গঠিত? কেউ বলেছেন 50টি, কেউ বলেছেন 51টি, নিশ্চয়ই দুইটা দুইজনের মতে।
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি চোখে একটু কম দেখতেন না, হুজুর মানুষ তো, বুড়া মানুষ, এই জন্য তিনি বলেছেন 50টি পদ। পদ মানে হচ্ছে কবিতা। কয়টা কবিতা ছিল? 50টা কবিতা ছিল। কিন্তু এটা বইয়ের রেফারেন্স হচ্ছে বাংলা সাহিত্যের কথা, বাংলা সাহিত্যের কথা, বাংলা সাহিত্যের কথা, ওইখানে বলেছেন। আর 51টি বলেছেন কে? 51টি কি সুনীতি বলেছেন? নো, সুনীতি বলেন নাই। সব যদি সুনীতি বলতো তাহলে তো সমস্যাই হইতো। এখানে হ্যাঁ, ডক্টর সুকুমার সেন, সুকুমার সেন, তার একটা বই ছিল, বইটার নাম হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস, সাহিত্যের ইতিহাস। এই বইয়ে তিনি বলেছেন, আপনারা রেফারেন্স দিবেন, লিখেন রিটেন পরীক্ষায় লেখার সময় রেফারেন্স দিবেন, প্রয়োজনে একটা পৃষ্ঠার নাম উল্লেখ করে দিবেন, অমুক পৃষ্ঠায় বলেছে, স্যাররা আর খুঁজে বের করতে যাবে না। হ্যাঁ, বাংলা সাহিত্যের ইতিহাস এই বইয়ে বলেছে ডক্টর সুকুমার সেনের মতে পদসংখ্যা 51টি, আর শহীদুল্লাহ বলেছে বাংলা সাহিত্যের কথা বইয়ে 50টি। পদকর্তা, পদকর্তা বা কবি, পরীক্ষায় প্রশ্ন আসে, পিড়িতে আসে যে পদকর্তা কতজন? 23 জন অথবা 24 জন, 24 অথবা 23। 24 কার মতে? ওই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, উনি 23 অথবা 24, 23 অথবা 24। সেম কাহিনী এখানেও। এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছে একটা কম, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একই বইয়ে বলেছে একটা কম, আর 24 জন বলেছে হচ্ছে ডক্টর সুকুমার সেন। পরীক্ষা আসলে কিন্তু এমসিকিউতে আসলে আমরা সুকুমার সেনের আনসার করব। শহীদুল্লাহ অনেক মত দিয়েছে, কিন্তু আসলে কোনো মতগুলোই গ্রহণযোগ্য হয় নাই, কোনো মতই আসলে কি হয় নাই, গ্রহণযোগ্য হয় নাই। এই 23-24 জনের নামগুলো কি? আর্যদেব পা, কঙ্কন পা, কম্বলাম্বার পা, কান্ন পা, কুকুরি পা, গুন্ডারি পা, চাটিল পা, জয়নন্দী পা, ডম্বি পা, ডেনন পা, তন্ত্রী পা, তারক পা, দারিক পা, দাম্পা, পিরু পা, বিনা পা, ভাদ্র পা, বুসুক পা, মহিদর পা, লুই পা, লারিডুম্বি পা, সবর পা, শান্তি পা, সরহ পা। আচ্ছা, এগুলা প্রয়োজনে মুখস্থ করে নেবেন। হ্যাঁ, ঠিক আছে, মুখস্থ করাও অত ইম্পর্টেন্ট না, এগুলো সম্পর্কে ইনফরমেশনগুলা মানে পড়তে হবে। যে তার মধ্যে মনে রাখবেন, এই পদ সংখ্যার ভিতরে সবচেয়ে বেশি পদ রচনা করেছে কান্ন পা, 8টি পদ রচনা করেছে কান্ন পা, 8টি পা, 8টি পদ রচনা করেছে, সর্বাধিক পদ, সরি 8টি না 13টি, কান্ন পা রচনা করেছে 13টি, এটা মনে রাখবেন, 13টি পদ রচনা করেছে কান্ন পা। বসুকুপা রচনা করেছে দ্বিতীয় সর্বোচ্চ 8টি। লারিডুম্বির পার কোনো পদই পাওয়া যায় নাই। এগুলো সব মুখস্থ করে নেবেন, ইনফরমেশনগুলা লেকচার শিট আছে, শিটে আছে, এগুলো নিয়ে আলোচনাও আছে, এগুলো নিয়ে ইয়ে করবেন, ঠিক আছে? তো আমি এখন কয়েকটা বিষয় নিয়ে, চর্যাপদের কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব লিখিত পরীক্ষার উপযোগী করে। দেখেন, সান্ধ্য ভাষা, সান্ধ্য ভাষা, চর্যাপদ মানে বিষয় নিয়ে, এটা 38 বিসিএস আসছিল।
চর্যাপদকে মানে সান্ধ্য ভাষা বলেছেন কেন? সন্ধ্যার সময় আমাদের মানে অনেকেই ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় স্পেসিফিকভাবে বলেছে চর্যাপদের ভাষা হচ্ছে বাংলা। তিনি স্পেসিফিকভাবে বলেছে, কিন্তু অত স্পেসিফিকভাবে আমাদের আসলে বলা যায় না। কারণ হচ্ছে মানে ভাষাগুলা আসলে ক্লিয়ার না, ইকুই ভোকাল ধ্যাত্তক ছিল, ভাষাগুলোকে পুরোপুরি বোঝা যায় না। তো মানে আপনারা কীভাবে লিখবেন এই সান্ধ্য ভাষার বিষয়টা পরীক্ষা আসছে, তো যে লেখেন এভাবে, চর্যাপদের ভাষাকে কেউ কেউ সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা রূপে অভিহিত করেছেন। সান্ধ্য ভাষা রূপে অভিহিত করেছেন, সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা রূপে অভিহিত করেছেন। হরপ্রসাদ শাস্ত্রী এই ভাষা সম্পর্কে এই ভাষা সম্পর্কে মন্তব্য করেছেন। এই ভাষা সম্পর্কে মন্তব্য করেছেন আলো আধারী ভাষা। আলো আধারী ভাষা যদি লিখিত পরীক্ষা আসে চর্যাপদকে কেন সান্ধ্য ভাষা বলা হয়, তাহলে এইভাবে লিখে আসবেন আর কি। আলো আধারী ভাষা। কতক আলো কতক অন্ধকার, কতক আলো কতক অন্ধকার, কতক আলো কতক অন্ধকার। খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না, খানিক বোঝা যায় না, খানিক বোঝা যায় খানিক বোঝা যায়। যাহারা সাধন ভোজন করে তারা সেই কথা বুঝিবেন। যারা সাধুচরিতে মিশ্রণ করেন না, যারা সাধন ভোজন করে ভজন করে তাহারা সেই কথা বুঝবে, সাধারণ লোকের পক্ষে সম্ভব না বুঝা। সাধারণ লোকের পক্ষে বোঝা সম্ভব নয়, সাধারণ লোকের পক্ষে বোঝা সম্ভব নয়। এই কারণে চর্যার ভাষা সন্ধ্য ভাষা। কে বলছে এটা? এই যে হরপ্রসাদ শাস্ত্রী। এই কারণে চর্যার ভাষা সান্ধ্য ভাষা, চর্যার ভাষা সান্ধ্য ভাষা। এই কারণে চর্যার ভাষা কি? সান্ধ্য ভাষা। এই কারণে চর্যার ভাষা সান্ধ্য ভাষা। বৌদ্ধ সাধনার গূঢ় রহস্য লোকেরা বুঝতে পারে না, স্থূল প্রতীক অর্থে ব্যবহৃত হয়েছে। বুদ্ধ সহজিয়া সাধনার গূঢ় তত্ত্ব যাতে অন্য ধর্মের লোকেরা বুঝতে না পারে
বুঝতে না পারে, অন্য ধর্মের লোকেরা যাতে বুঝতে না পারে, এজন্য এজন্য এই স্থূল অর্থ ব্যবহৃত হয়েছে। ভাষার দুর্বোধ্যতায় আচ্ছন্ন হয়ে ভাষার দুর্বোধ্যতায় আচ্ছন্ন হয়ে ভাষার দুর্বোধ্যতায় আচ্ছন্ন হয়ে বুদ্ধ বজ্রযানী সহজিয়া সাধক সম্প্রদায় সম্প্রদায়ের গোপন সাধন প্রণালীর ইঙ্গিত। সেজন্য এই কারণেই লাস্টে লিখে দিবেন, ফিনিশিং করে দিবেন, এই কারণেই এই চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয়। চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয়। মানে হচ্ছে সন্ধ্যার সময় আমরা ঠিক রহিম না মফিজ না করিম চিনতে পারি না। এই ভাষাটাও এমন দুর্বুদ্ধ, এমন আচ্ছন্ন, এই জন্য এটাকে সন্ধ্যা ভাষা বলা হয়। ক্লিয়ারলি বোঝা যায় না, আনক্লিয়ার ভাষা। এইভাবে লিখবেন আর কি, ধরেন পরীক্ষা আসলে 3 মার্কের জন্য এভাবে লিখলে হবে। লাস্টে দিয়ে লিখবেন, এই জন্য একটা লাইনকে আমরা ব্যাখ্যা করে দিতে পারি। ধরে আমরা যারা সাহিত্য নিয়ে চর্চা করি, এগুলো লেখা বিশাল লিখতে পারি, অত লিখি লাভ নাই। কতগুলো লাইন মুখস্থ রাখবেন, যে কা আ তরুবর চঞ্চল পঞ্চমী ডালো চঞ্চল চি এ পৈঠা কালো দৃঢ় করিও মহাশুভ পরিমাণ লুই ভনই গুরু পুষিও জানো। কথা কি বুঝেছেন? এটা আনক্লিয়ার কেন? একসে সুশিনী ঘরে সান্দই চিও বাকলত বারণী বান্ধই। সান্ধ্য ভাষা না, আপনাদের কাছে সান্ধ্য করে দিচ্ছে দেখেন। উঞ্চা পাবত্যহি বসই সবরি বালি মুরাঙ্গ পিচ্চ পরিহান সবরি গিবুদ গুঞ্জুরি মারি। এটার অর্থ ক্লিয়ার করে দিতে হবে, তারপরে বুঝবেন। টালিত গড়মুর নাহি পড়ে বেশি হাঁড়িত বাত নাই নীতি আবেশি ব্যঙ্গমশা বড় হিলে যায় দহিলু দুদুকি ব্যান্টে শ্যামায় দিবস বহুই কাহুই ডর ভাউ রাতি বইলে কামরূপ যাও। বুঝেন তো? দিন হইলে যে বউ কাকপক্ষীকে ভয় পায়, রাত হলে সে আকাম করতে যায়। কত দুর্ভ ভাষা। নিয়র লেখরি দূরে যায় প্রতীক দেখিয়া আউড়ে চায় পরসম্বাসে বাটে থেকে ডাকে বলে নারী নাটকে। আচ্ছা আসেন একটা জিনিস ক্লিয়ার করে দিই। চর্যাপদের 1 নং পদ লিখেছে লুইপা। 1 নং পদ হচ্ছে লুইপা, উনি বাংলা সাহিত্যের আদি কবি। তো তিনি কি লিখেছেন দেখেন, আপনাদের বাংলা করে দিলেও বোঝাটা দুরূহ। কা আ তরু বড় পঞ্চবী ডালো। তখনকার যুগে দাড়ি কমা ছিল না, এক দাড়ি জোর দাড়ি। পঞ্চবী ডালো চঞ্চল চি এ পৈঠা কালো দৃঢ় করি ও মহাশুহ পরিমাণ। একদারি জোরদারি পরিমাণ লুই ভনই। ওই প্রশ্নেই কিন্তু আমরা আছি।
ভনই গুরু পুষিও জানো, গুরু পুষিও জানো, পুষিও জানো। কা আ তরুবর পঞ্চবি ডালো, সুন্দর ভাষা কেন দেখেন তো। 1 নং পদ, কা আ তরুবর পঞ্চবি ডালো চঞ্চল চি এ পৈঠা কালো দৃঢ় করিও মহাসু পরিমাণ লুই বনই গুরু পুষিও জানো। 1000 বছর আগের বাংলা এত সোজা হবে নাকি? একটু কঠিন তো হবেই। কা আ মানে হচ্ছে কায়া, কায়া মানে দেহ, তরুবর মানে কায়া হলো শ্রেষ্ঠ তরু, শ্রেষ্ঠ তরু। পঞ্চ মানে 5টা তার ডাল, 5টা ঢাল, 5টা তার ডাল। চঞ্চল চিত্ত দিয়ে, চঞ্চল চিত্ত মানে মন, চঞ্চল চিত্ত দিয়ে পৈঠা মানে প্রবেশ, প্রবেশ করে কাল, চঞ্চল চিত্ত দিয়ে প্রবেশ করে সময়। বাংলা করে দিচ্ছি দেখেন বোঝেন কিনা। চঞ্চল চিত্ত দিয়ে প্রবেশ করে সময়। দৃঢ় করিও মানে করিতে, মহাসুখ মানে মহাসুখ, মহাসুখ পরিমাণ, মহাসুখের পরিমাণ, মহাসুখের পরিমাণ দৃঢ় করতে হলে কি করতে হবে? লুইকে জিজ্ঞাসা করছে তার ভক্তবিন্দু। লুই ভনই, ভনই মানে বর্ণনা করে, বর্ণনা করে, লুই বর্ণনা করে গুরুকে, গুরুকে ধরো। গুরু পুষি মানে জিজ্ঞাসা করে জানো, গুরুকে জিজ্ঞাসা করে জানো, গুরুকে ধরো। লুই বলে এটা আমি পারি না, গুরুরে জিজ্ঞাসা করো, গুরু ধরো। প্রত্যেক জিনিসের জন্য গুরু ধরতে হবে। এই যে যেরকম বিসিএস এর জন্য গুরু ধরতে হবে, বিসিএস এর জন্য গুরু ধরেছেন এমআই প্রধান মুকুল স্যার, গুরু, বিসিএস গুরু, উনাকে ধরেছেন। উনি আপনাদের মানে এই এমআইপি জব স্টাডির মাধ্যমে আপনাদের বিসিএস ক্যাডার বানাবে, ঠিক আছে? এর জন্য বাংলার গুরু, বাংলার গুরু, তারপর হচ্ছে ম্যাথের গুরু, এই সাবজেক্টের গুরু ধরতে হবে, কারণ তারা বেস্ট জানে, তারা আপনাদের বেস্ট ডেলিভারি দিবে, আপনারা ক্যাডার হবেন ইনশাল্লাহ। হ্যাঁ, বলেছে কায়া হলো শ্রেষ্ঠ তরু 5টা তার ডাল। কায়া মানে দেহ, কয়টা তরু? শ্রেষ্ঠ তরু, 5টা তার ডাল। চঞ্চল চিত্ত দিয়ে প্রবেশ করে কাল। দৃঢ় করিতে মহাসুখের পরিমাণ, মহাসুখের পরিমাণ দৃঢ় করতে হলে কি করতে হবে? লুই বনই গুরু পুষিও জানো। লুই বলে গুরুকে জিজ্ঞাসা করে জানো, গুরু ধরে জানো, গুরুকে ধরে জানো, গুরুকে জিজ্ঞাসা করে জানো। লুই বনই গুরু পুছিও জানো। বলেছে এটা, এটার ব্যাখ্যাটা এই যে আলো আদারি ভাষা দেখছেন কিভাবে হয়। আমাদের দেহকে মানে তরুর সাথে তুলনা করা হয়েছে, গাছের সাথে তুলনা করা হয়েছে। আমাদের দেহে কয়টা ডাল? 5টা ডাল। পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিক, এই 5টা তার। ধর্মীয় বিষয় না এগুলা। তারপরে চঞ্চল চিত্ত দিয়ে প্রবেশ করে কাল। আপনি যখন ধরেন ধ্যান করবেন, মানে বুদ্ধদের ধর্মীয় বিষয়টা পালন করবেন, তখন আপনাকে কি করতে হবে? কালটাকে কি করতে হবে? কালের কোনো কিছু প্রবেশ করতে হবে না। এটা নামাজ পড়ার ক্ষেত্রে আমাদের, নামাজ পড়ার সময় আমি যদি চিন্তা করি আহারে আমার রহিমাটা যায় কি করে, তাহলে নামাজ হবে? কাল প্রবেশ করতে দেওয়া যাবে না। দৃঢ় করিতে মহাসুখের পরিমাণ, মহাসুখ মানে নির্বাণ। এখানে কিসের কথা বলা হয়েছে? নির্বাণ। খুব সুন্দর সুন্দর কথা কিন্তু। নির্বাণ মানে বৌদ্ধ ধর্মীয় বই তো এটা। নির্বাণ, নির্বাণ, মহাসুখের নির্বাণ লাভ করতে হলে গুরু কি করতে হবে? তখন লুই বলে আমাকে ধরার দরকার নাই, আমি জানি না, কাকে জিজ্ঞাসা করো? গুরুকে ধরো। টেকনিক্যালি কিন্তু গুরুদের কথা বলা হয়েছে, ধর্মীয় বিষয়গুলো বলা হয়েছে। ঠিক আছে, মোটামুটি চর্যাপদ সম্পর্কে এই ধারণা পাইলেন। চর্যাপদ সম্পর্কে লেকচার শিটে আছে, বাকিগুলো পড়ে নেবেন ইনশাআল্লাহ। চর্যাপদ থেকে যে কোশ্চেন আসে সেটা পারবেন। এখানকার ক্লাস আপাতত সমাপ্ত। আল্লাহ হাফিজ।